জামাতে ইসলামের মান সম্মান যদি এতই থাকে তাহলে তো তাদের জীবনের প্রথম মানহানি কেস করা দরকার ছিল মৌলানা ভাসানীর নামে, যিনি বলেছেন যে নীল নদের পানি যেমন নীল নয়, জামাতে ইসলামের ইসলাম তেমন ইসলাম নয়। দেখেন, আপনি আমার এই প্রোগ্রামে কিছুদিন আগে এসে একটি মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যের প্রেক্ষিতে আমরা দেখলাম যে আপনার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে এবং যিনি মামলা করেছেন তিনি দাবি করছেন, সিরাজগঞ্জের জামায়াতের এই নেতা, তিনি দাবি করছেন যে বক্তব্য আপনি দিয়েছেন সেই বক্তব্যটি তিনি কোথাও রাখেননি, এটি অসত্য। আমি কি আপনাকে একটু দিতে পারি যে আপনি আপনার এই তথ্যের সোর্স আসলে কি, মানে কোথা থেকে আপনি তথ্য পেয়েছিলেন? অফকোর্স জিজ্ঞেস করতে পারেন, কারণ আমি যেটি বলেছি আমি দায়িত্ব নিয়ে বলছি যে এই তথ্যটি গত আমি বলার আগে 25শে অক্টোবর আমি বলার আগে 2 উইকস এটি সোশ্যাল মিডিয়াতে ছিল। আমার কাছে প্রচুর স্ক্রিনশট আছে, যেমন ধরেন একজন নুরুদ্দিন সোহেল তিনি এটা শেয়ার করেছেন, নিলয় ডি কস্টা শেয়ার করেছেন, সারোয়ার স্বপন শেয়ার করেছেন, হাজার, মানে আমি এই তথ্যটি দেওয়ার আগে প্রায় লাখখানিক শেয়ার হয়ে গেছে। তো আপনি আমাকে বলেন যে একজন সাধারণ পাঠক হিসেবে আমি যখন একটি তথ্য জানবো সোশ্যাল মিডিয়াতে সেটি ঘুরে বেড়াচ্ছে, এটিকে দেখার দায়িত্ব আমার যেটি সত্য না মিথ্যা। কেন 2 সপ্তাহে যাদের বিরুদ্ধে এই কথাটি বলা হয়েছে তাদের চোখে পড়েনি, তাই না? এটা হচ্ছে আমার সবচেয়ে বড় একটি প্রশ্ন। এবং আমার কাছে কোনো সফটওয়্যার নাই বা আমার সেই বিচক্ষণতা, মানে আপনি জানেন যে একটা এগুলো বোঝার জন্য একটা প্রফেশনাল নলেজ থাকে এবং এটা দেখার দায়িত্ব কি সরকারের না? কোনটা মিস ইনফরমেশন, কোনটা ডিসইনফরমেশন। এখানে আমি আরেকটি কথা আপনাকে বলতে চাই, এই যে ধরেন এই তথ্যগুলো যে তারা ছড়াচ্ছে, বা কেন এই যে এতগুলো পুরুষের নাম আমি বললাম, কেন তাদের বিরুদ্ধে মামলা হয়নি, কেন আমার বিরুদ্ধে হলো? কেন হলো জানেন? কারণ আমি হচ্ছি সেই নারী যে নারী কথা বলে যে 5 ঘন্টা আমি কাজ করতে চাই না, আমি চাই যে আমি কর্মক্ষম থাকবো, আমি পুরোটা সময় কাজ করব, আমার ওই 5 ঘন্টা কাজ দিয়ে আমাকে আটকে রাখা যাবে না। আমি সেই নারী যে বসে প্রশ্ন করি যে জামাতের আমির যখন তার ইন্টারভিউতে বলেন যে নারীকে যখন আপনি রোজগারের দায়িত্ব দিবেন তার প্রতি তার ইনজাস্টিস করা। আপনাদেরকে বুঝতে হবে, আজকে এই বক্তব্যের মাঝে আমি বাংলাদেশের কর্মজীবী নারী এবং সচেতন নারীদের এই কথাটিই বলতে চাই যে জামাতে ইসলামী যে কার্ডটি প্লে করছে, এখন জেন্ডার কার্ড প্লে করছে এবং সেই কার্ডে বলা হচ্ছে নারীকে আপনি 5 ঘন্টা কাজ করতে দিবেন। শুনতে খুব লুক্রেটিভ মনে হতে পারে, কিন্তু এটাকে নারীকে কমপ্লিটলি তাকে ভোকাল করার থেকে, তাকে একটা সরাসরি মানে তার অংশগ্রহণ থেকে তাকে সরিয়ে রাখার এক ধরনের চেষ্টা চালানো হচ্ছে এবং এইটা তাদের এক ধরনের ফ্রেমওয়ার্কের একটা পার্ট, যেটার ফার্স্ট ভিকটিম হলাম আমি। কারণ আপনি বলেন জামাতে ইসলামের মান সম্মান যদি এতই থাকে তাহলে তো তাদের জীবনের প্রথম মানহানি কেস করা দরকার ছিল মৌলানা ভাসানীর নামে, যিনি বলেছেন যে নীল নদের পানি যেমন নীল নয়, জামাতে ইসলামের ইসলাম তেমন ইসলাম নয়। দেখেন, প্রতি টক শোতে আপনি দেখবেন প্রচুর মানুষ জামাতে ইসলামীকে কাফের বলেন, জামাতে ইসলামীকে মুনাফেক বলেন, তাদের বিরুদ্ধে আপনি কোনো মানহানি কেস দেখছেন? আমার পাশে জাহিদ ভাই আছেন, তাকে জামাতের একজন নেতা একটি টক শোতে বলেছেন নাস্তিক। উনি কি সেটা বলতে পারেন? এখন আমার এবং জাহিদ ভাইয়ের মানহানি হয়তো খুবই মানে এত জটিল না, আমাদের মানহানি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, তো এই জন্য হয়তো এরকম হয়। এবং আরেকটা জিনিস দেখেন, মানহানি হলে সমস্যা, মান উন্নয়ন হলে সমস্যা হয় না। কিভাবে বলছি, যিনি আমার নামে কেসটি করেছেন তিনি ডেইলি স্টারে লিখেছেন উনি একজন প্রফেসর। আমি আজকে খোঁজ নিলাম যে তিনি রজব আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের একজন লেকচারার। এবং জামাতে ইসলামী দেখেন সারা জীবন কি করেছে, জামাতে ইসলামী এমন একটি দল যে দলে আপনি যখনই জয়েন করবেন তখন আপনি প্রফেসর হয়ে যাবেন। জামাতে ইসলামী পূর্বের যিনি প্রধান নেতা অধ্যাপক গোলাম আজম, তিনি একটি কলেজে 3 বছরের মতো পড়িয়েছেন। এখন যিনি আছেন মিয়া পরোয়ার না গোলাম পরোয়ার, উনাকেও আপনারা অধ্যাপক বলেন, যিনি ধরেন মানে ভেড়ামারা ছাগলনাইয়া কলেজের মতো একটি কলেজে আপনি 2-3 বছর অধ্যাপনা করলে একজন লেকচারারকে প্রফেসর বলা হয়। এবং আমি যখন 21 বছর চাকরি করে আমি প্রফেসর হই তখন আমার প্রফেসরশিপ নিয়ে কোয়েশ্চেন করা হয়। তার মানে হচ্ছে যে আপনার মানহানি হয় তখন। আপনার প্রফেসরশিপ নিয়ে কে কোয়েশ্চেন করেছে? ওনারা সবসময় এটি লেখেন যে আমি কিভাবে প্রফেসর হলাম। আপনি দেখেন উনাদের নামে এগুলো হয়, আপনি খালি আমার জন্য যে নিউ কার্ড ফটো কার্ডগুলো তারা করে, আমি যদি কেস করতে চাই আমি 10,000 কেস করতে পারি একজন নারী হিসেবে। এবং এই যে দেখেন উনারা যে এই কাজগুলো করেন, তার মানে মানহানি হয় তখন যখন আপনাকে একটা কথা একজন নারী বলবে তখন মানহানি হচ্ছে। কিন্তু যখন আপনার মান উন্নয়ন হয়ে যায়, আমি তো আশা করব যে উনি ডেইলি স্টারের এগেইনস্ট এই প্রতিবাদটি করবেন যে উনাকে প্রফেসর, কারণ এইটা এক ধরনের অ্যাবিউজ অফ ডেজিগনেশন, যেটা আপনি একটি কর্মক্ষেত্রে করতে পারেন না। তাহলে তাদেরকে এটা বলা উচিত না যে তারা কেউ প্রফেসর নন। এবং আপনি দেখবেন এই টকশোতে, যে টকশোতে আমি এসেছিলাম সেখানে মির্জা গালিব ছিলেন, তাই না? তো কি
হার্ভার্ড ইউনিভার্সিটি হাওয়ার্ড ইউনিভার্সিটিতে উনি পড়ান, তাই না? তো এই মির্জা গালিব উনি টক শোর পরে একটা দিন সময় নিয়েছে এবং তারপর উনার ফেসবুকে উনি লিখেছেন যে আমাকে কি করতে হবে, ক্ষমা চাইতে হবে, তাই না? তাহলে এই যে আমি তো মনে করি যে মব ক্রিয়েট করা, নারীর প্রতি এক ধরনের সহিংসতা ক্রিয়েট করা, ইনস্টিগেট করার পেছনে উনি আছেন এখানে, উনি তো এই কাজটি করেছেন। এবং এই যে কথাগুলো আমাদেরকে বলা হয়, আমাদেরকে যেভাবে তারা টার্গেট করে, আমি তো মনে করি যে আমি এই টার্গেটেড হয়েছি জাকসু ইলেকশনের পর থেকে। এবং আমার বিশ্ববিদ্যালয়, আমার ভিসির কাছে ইমেল দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে আমি যাতে চাকরি না করতে পারি, আমাকে চাকরি ছেড়ে দিতে হবে যদি আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিই। এখন যে দলে এত পিএইচডি, এত প্রফেসর, তারা এটিও জানেন না যে বাংলাদেশের 4টি বিশ্ববিদ্যালয় চলে হচ্ছে এটি স্বায়ত্তশাসিত এবং আমরা 73-এর অ্যাক্টে চলি, আমরা রাজনৈতিক বক্তব্য দিতেই পারি। তো এই জ্ঞানটুকুও তাদের নাই। এখন এটা যদি আমি বলি, ধরেন এতেও তাদের মানহানি হতে পারে, কিন্তু আমি যখন তাদেরকে ডক্টর বলবো, আমি যখন তাদেরকে প্রফেসর বলবো, তখন তাদের আসলে কোনোভাবেই কোনো মানহানি হয় না। আচ্ছা, আমি একটু একটা আইন নিয়ে, যেহেতু আমি মামলাটা নিয়ে প্রশ্ন করেছিলাম, তো সেই জায়গা থেকে একটু জানতে চাই যে আপনাকে কোনো আইনি নোটিশ দেওয়া হয়েছিল কিনা, বা আপনাকে আইনি নোটিশ দেওয়ার পর বা না দেওয়া হলো, এই যে একটা আলোচনা হচ্ছিল, আপনি কি ভেরিফিকেশনের সুযোগ পেয়েছিলেন কিনা? কারণ আমরা জানি যে অনেকে কাউকে ভালোবেসে বা বিদ্বেষ থেকে অনেক সময় অনেক তথ্য ছড়ায়, এই তথ্যটা আসলে কতটুকু কারেক্ট, এটা আপনি ভেরিফাই করার সুযোগ পেয়েছিলেন কিনা বা করেছিলেন কিনা? এটাও ভেরি ইন্টারেস্টিং জেসিনাপা। উনি উনার কালকে আমি উনার যে ইন্টারভিউগুলো দেখেছি, ওখানে উনি বলেছেন যে আমাকে বলেছিলেন যে আমি যাতে ক্ষমা চাই বা বক্তব্য উইথড্র করি। এখন আমি ক্ষমা চাবো কিভাবে? আমার তো একটা নোটিশ আসতে হবে, বা আমি বক্তব্য উইথড্র করবো কি করে? আমাকে তো ওনারা কিছুই জানেনি। উনি এই বক্তব্যটি মিডিয়াতে দিয়েছেন। এই ঘটনার পর থেকে তো উনাকেও মিডিয়ায় দেখে আমার এআই মনে হয়েছে, আমার মনে হয়নি যে উনি এটা রিয়েল বক্তব্য দিয়েছেন। এখন উনি যেটা রিয়েলি বলেছেন মিডিয়াতে, এটা আমি বিশ্বাস করবো কি করে, তাই না? উনিও তো এআই হতে পারে। তো আমাকে ওনারা এগুলো জানান নাই, আমাকে ওনারা এগুলো কিছু বলেন নাই, কিন্তু ওনারা বলছেন যে আমি আমার বক্তব্য প্রত্যাহার করব। তা আমাকে তো একটা লিগ্যাল নোটিশ দিতে হবে। এবং আপনি দেখেন, আপনি মিডিয়াতে কাজ করেন, মিডিয়াতে যখন যে এসে কোনো কথা বলবে, এটা কিন্তু সেই মিডিয়ার দায়িত্ব না, মানে তাদেরকেও কিন্তু এক ধরনের প্রশ্ন করা যেতে পারে। তারা সরাসরি মিডিয়াকে বলেনি কিছু, মিডিয়ার কোনো মানে মিডিয়াকে তারা আনেনি, তারা শুধুমাত্র টার্গেট করেছে আমাকে, কারণ তারা ধরে নিয়েছে নারী মানেই দুর্বল, নারী মানেই চুপ করে থাকবে। কিন্তু আমি এই মুহূর্তে বলতে চাই এবং ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে ওনারা যেটি করেছেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, কারণ আমি বিশ্বাস করি যে এটা শেখ হাসিনার কোনো আদালত নয়। আইন নিজের পথে চলবে এবং আইন বুঝবে যে এই কেসটি করা ঠিক হয়েছে কিনা, উদ্দেশ্য প্রণোদিত কিনা, এবং যদি তাই হয় তাহলে আমি নিশ্চয়ই বেশ কিছু প্রসঙ্গ চলে এসেছে এখানে, একটু একটু করে আমরা সবগুলো বিষয় নিয়ে কথা বলবো।